বোরিং বাঙালি চ্যানেলে আজকে আমরা পড়ে শোনাবো হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস ১৯৭১ পর্ব ২। দিনের বেলা মীর আলীর কাজ হচ্ছে পরিবাণুকে কোলে নিয়ে বারান্দায় বসে থাকা। পরিবাণুর বয়স ৩। দাদাকে সে খুবই পছন্দ করে। মীর আলীও জগতের অনেক জটিল বিষয় নিয়ে তার সঙ্গে কথা বলে। মীর আলীর কথা বলার ভঙ্গি দেখে মনে হওয়া অস্বাভাবিক নয় যে সে পরিবাণুর মতামতকে যথেষ্ট গুরুত্ব দেয়। আজ ভোরবেলাও সে নাতনিকে কোলে নিয়ে মুড়ি খেতে বসেছিল। দাঁত না থাকায় মুড়ি চিবোতে পারে না। একগাল মুড়ি নিয়ে তাকে অনেকক্ষণ বসে থাকতে হয়। ঘরে আম আছে। একটা পাকা আমের রস মুড়ির বাটিতে ঢেলে দিলেই সমস্যার সমাধান হয়। অনুফা সেটা করবে না। বদি বাড়িতে না থাকলে সে তার শ্বশুরের খাওয়া দাওয়ার দিকে তেমন নজর দেয় না। আজ তার চা খেতে ইচ্ছে হচ্ছে। ঘরে চায়ের পাতা আছে, গুড় আছে। বদি এনে রেখেছে। তার বাবার জন্যই এনেছে। তিনি নিজের কানে শুনেছেন। বদি বলছে, বাজানরে মাঝে মধ্যে দিও, বুড়া মানুষ, চায়ে কাশির আরাম হয়। মীর আলী প্রতিদিন ভোরেই বেশ সাড়ম্বরে খানিকক্ষণ কাশে, যাতে অনুফার চায়ের কথাটা মনে পড়ে। বেশিরভাগ দিনই তার মনে পড়ে না। আজও হয়তো পড়বে না। তবু সে কাশতে লাগলো। কাশতে কাশতে পরিবাণুকে বলল, চা হইল সর্দি কাশের বড় ওষুধ, বুঝছস পরি? পরি উত্তর দিল না। বড় জামবাটির এক বাটি চা যদি সকালে খায় কেউ, তাহলে সর্দি কাশি বাত সব যায়। চাটা খুব বড় ওষুধ। মীর আলীর জন্য আজ দিনটি সম্ভবত খুব শুভ, কারণ অনুফা তাকে এক বাটি চা এনে দিল। সেই চায়ে তেজপাতা দেওয়ায় বেশ সুন্দর একটা গন্ধ। অভিভূত হয়ে পড়ল মীর আলী। মিষ্টি হইছে কিনা দেখেন। হইছে গো বেটি, হইছে, জবর ভালা হইছে। অনুফাকে দু একটা সুন্দর সুন্দর কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু কি বললে সে খুশি হয় তা মীর আলীর জানা নেই। মুড়ি চায়ের মধ্যে চুবাইয়া চামচ দিয়া খান। চামচ দিতেছি। মীর আলী অনুফার প্রতি বড় মমতা বোধ করল। সংসারের আয় উন্নতি যা হচ্ছে, এই মেয়েটির কারণেই হচ্ছে। ঘরে এখন চামচ আছে, নতুন সাইকেল আছে। গত বছর বদি তাকে লেপ বানিয়ে দিয়েছে। বলতে গেলে গত শীত কোন দিক দিয়ে গিয়েছে বুঝতেই পারা যায়নি। অথচ বদিকে বিয়ে করানোর আগে কি হাল ছিল সংসারের। সব ভাগ্য, এক একজনের এক এক রকম ভাগ্য। অনুফা এ সংসারে ভাগ্য নিয়ে এসেছে। মীর আলী ভাবতে চেষ্টা করলো, অনুফা এ বাড়িতে আসার পর তারা কি কখনো একবেলা না খেয়ে থেকেছে? না। নীলগঞ্জের এরকম ভাগ্য কয়জনের আছে? অথচ কত ঝামেলা বদির বিয়েতে। শেষ মুহূর্তে বিয়ে ভেঙে যাওয়ার অবস্থা। বদির মামা বলল, এই মেয়ের মা নাই, জামাইয়ের কোনো আদর হইতো না। কথাটা খুবই সত্য। কিন্তু বিয়ের কথা ঠিকঠাক হওয়ার পর বিয়ে ভেঙে দেওয়াটা ঠিক না। মনে খুঁতখুঁতানি নিয়ে সে ছেলে নিয়ে চলে গেল। কি ঝড় বিয়ের রাত্রে, লণ্ডভণ্ড অবস্থা। দুপুর রাতে ছেলে বউ নিয়ে বাড়ি ফিরে দেখলো ঝড়ে গ্রামে কারোর কোনো ক্ষতি হয়নি, শুধু তার ঘরটি পড়ে গেছে। কি অলক্ষণ। দাদা, চা দাও। পুলাপান মাইনষের চা খাওন নাই, চা দাও দাদা। মীর আলী হাঁক দিল, বৌমা, আর একটা বাটি দাও তো। এই সময় এক ঝাঁক গুলি হলো। হালকা মেশিন গানের কানে তালা ধরানো ক্যাট ক্যাট শব্দ। পরিবাণু আকাশ ফাটিয়ে কাঁদতে লাগলো। মীর আলী উঠে দাঁড়াতে গিয়ে চায়ের বাটি উল্টে ফেললো পরিবাণুর পায়ে। নীলগঞ্জ গ্রামে ছোটাছুটি শুরু হয়ে গেল। দ্বিতীয় একটা সৈন্যদল এসে ঢুকলো। তারা ঢুকলো মার্চ করে, গর্বিত ভঙ্গিতে। তাদের সঙ্গে আছে ৪০ জন রাজাকারের একটি দল। তালে তালে পা ফেলবার একটা প্রাণান্ত চেষ্টা করছে তারা। দলটি অনেক দূর থেকে আসছে। এদের চোখে মুখে ক্লান্তি। হয়তো সারা রাত ধরেই হাঁটছে, কোথাও বিশ্রাম করেনি। বদিউজ্জামান হনহন করে হাঁটছিল। হাঁটা না বলে একে দৌড়ানো বলাই ঠিক হবে। কয়েকদিন বৃষ্টি না পাওয়ায় রাস্তাঘাট শুকনো। দ্রুত হাঁটতে কষ্ট হচ্ছে না। তার একমাত্র চেষ্টা কত তাড়াতাড়ি মধুবন বাজারে গিয়ে পৌঁছানো যায়। মাঝামাঝি পথে সে মত বদলালো। ফিরে চলল নীলগঞ্জের দিকে। যা হবার হোক, এই সময় বাড়ি ছেড়ে বের হওয়া ঠিক না। জঙ্গলা মাঠের কাছাকাছি আসতেই সে দ্বিতীয় মিলিটারি দলটিকে দেখতে পেল। ওরা আসছে উত্তর দিক থেকে। বদিউজ্জামান ঊর্ধ্বশ্বাসে ছুটল জঙ্গলা মাঠের দিকে। হুমড়ি খেয়ে পড়ল নিচু একটা গর্তে। সেখানে এক কোমর পানি। তাকে কেউ সম্ভবত দেখতে পায়নি। বদিউজ্জামান এক কোমর পানিতে ঘন্টাখানেক বসে রইল। মিলিটারিদের এই সময়ের মধ্যে চলে যাওয়ার কথা।
কিন্তু এরা যাচ্ছে না কেন? কিছুক্ষণ পর খুব কাছেই ওদের কথাবার্তা শোনা যেতে লাগলো। এর মানে কি? বদিউজ্জামান মাথা উঁচু করে দেখতে চেষ্টা করলো। চোখের ভুল কিনা কে জানে। তার মনে হলো মিলিটারিরা জঙ্গলা মাঠ ঘিরে বসে আছে। বদিউজ্জামান গলা পর্যন্ত পানিতে ডুবিয়ে একটা মোর্তা ঝোপের আড়ালে মাথা ঢেকে রাখলো। মাথার উপর ঝাঝা করছে রোদ, কিন্তু পানি বেশ ঠান্ডা। বদিউজ্জামানের শীত শীত করতে লাগলো। কতক্ষণ বসে থাকতে হবে? গা কুটকুট করছে। সবুজ রঙের একটা গিরগিটি চোখ বড় বড় করে তাকে দেখছে। বদিউজ্জামান হাত ইশারা করে তাকে সরে যেতে বলল। রোদ বাড়ছে, ক্রমেই বাড়ছে। পচা গন্ধ আসছে পানি থেকে, পাট পচানোর গন্ধের মতো গন্ধ। গিরগিটিটা পায়ে পায়ে এগিয়ে আসছে। বদিউজ্জামান মৃদু স্বরে বলল, যা হোস। আর তখনই নীলগঞ্জের দিক থেকে ঝাঁকে ঝাঁকে গুলির শব্দ আসতে লাগলো। কি ব্যাপার? জয়নাল মিয়া তার দলবল নিয়ে দীর্ঘ সময় ছাতিম গাছের নিচে অপেক্ষা করলো। আজিজ মাস্টার ফিরে এলো না। কতক্ষণ এভাবে বসে থাকা যায়? রাসমোহন কয়েকবার বাঁশঝোপের আড়াল থেকে উঁকি দিয়ে দেখে এসেছে আজিজ মাস্টার চেয়ারে বসে কথাবার্তা বলছে। কিন্তু কিছুক্ষণ আগে সে এসে বলল, আজিজ মাস্টারকে আর দেখা যাচ্ছে না। এর মানেটা কি? জয়নাল মিয়া বলল, বিষয়টা কি রাসমোহন? রাসমোহন শুকনো মুখে বসে রইল। মাইরা ফেলছে নাকি? মারলে গুলির শব্দ হইতো, গুলি তো হয় নাই। তাও ঠিক। জয়নাল মিয়া মতি মিয়ার কাছ থেকে একটা বিড়ি নিয়ে ধরালো। তার সিগারেট শেষ হয়ে গেছে। আর তখন মতি মিয়ার পাগলশালা নিজামকে আসতে দেখা গেল। তার মুখ হাসি হাসি, পাগলামির অন্য কোনো লক্ষণ নেই। মতি মিয়া ধমকে উঠল, কই গেছিলা? নিজামের হাসি আকর্ণ বিস্তৃত হলো। সে হাত নেড়ে নেড়ে বলল, স্কুল ঘরের পিছনের দিক দিয়ে আইতেছিলাম, একটা মজার জিনিস দেখলাম দুলাভাই। কি দেখলা? দেখলাম দুইটা মিলিটারি হাঁকতে বসছে। লজ্জা শরম নাই, হাগে আর কথা কয়, আবার হাগে আবার কথা কয়। নিজাম হাসতে হাসতে ভেঙে পড়ল। ঠিক তখন গুলি ছুটতে ছুটতে মিলিটারি ও রাজাকারের দ্বিতীয় দলটি গ্রামে উঠে এলো। জয়নাল মিয়া ঊর্ধ্বশ্বাসে দৌড়ালো দক্ষিণ দিকে। বাকিরাও তাকে অনুসরণ করলো। নিজাম শুধু মুখটি হাসি হাসি করে দাঁড়িয়ে রইল। সমস্ত ব্যাপারটিতে সে বড় মজা পাচ্ছে। ইমাম সাহেব একসময় বললেন, দোয়া ইউনুসটা দমে দমে পড়েন মাস্টার সাহেব। আজিজ মাস্টার তাকালো তার দিকে। তাকানোর ভঙ্গিতে মনে হয় সে কিছুই বুঝতে পারছে না। গত ৩ ঘন্টা যাবৎ এই দুটি মানুষ একসঙ্গে আছে। এই ৩ ঘন্টায় তাদের কথাবার্তা বিশেষ কিছু হয়নি। আজিজ মাস্টার তার পায়জামা ভিজিয়ে ফেলার পর থেকে কেমন অন্যরকম হয়ে গেছে। কোনো কিছুতে মন দিতে পারছে না। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে এই দোয়া পড়তেন। এর মর্তবাই অন্য। দোয়াটা জানেন? আজিজ মাস্টার মাথা নাড়ল। সে জানে। কিন্তু ইমাম সাহেবের মনে হলো সে কিছু পড়ছে টরছে না, বসে আছে নির্বোধের মতো। মাস্টার সাহেব। জি। আমাদের সামনে খুব বড় বিপদ। কেন? বুঝতে পারতেছেন না? না। এরা কি জন্য আসছে সেটা বলেছে? হুম। তবু বুঝতে পারতেছেন না? না। ইমাম সাহেব চুপ করে গেলেন। আজিজ মাস্টার খোলা দরজা দিয়ে বাইরে তাকিয়ে রইল। এখান থেকে সৈন্যদলের একটা অংশ দেখা যায়। কয়েকজনকে দেখা যাচ্ছে কাগজের একটা বল বানিয়ে ছুঁড়ে ছুঁড়ে মারছে এবং ক্রমাগত হাসছে। কাগজের একটা বল ছুঁড়ে মারার মধ্যে এত আনন্দের কি আছে কে জানে। স্কুল ঘরটি টিনের। রোদে টিন তেতে উঠেছে। ঘরের ভেতর অসহ্য গরম। আজিজ মাস্টারের পানির তৃষ্ণা পেয়ে গেল। শুধু তৃষ্ণা নয়, ক্ষুধাও বোধ হচ্ছে। বেলা অনেক হয়েছে, ক্ষুধা হওয়ারই কথা। অন্য সময় এত দেরি হলে মালা খোঁজ নিত। মামা ভাত বাড়ছে, আসেন বলেই সে চলে যেত না। দরজা ধরে একে বেঁকে দাঁড়াতো, যেন সঙ্গে করে নিয়ে যাবে। গতবার ময়মনসিংহ থেকে মালার জন্য একটা আয়না কিনেছিল আজিজ মাস্টার। খুব বাহারি জিনিস। দুটা আয়না পাশাপাশি। একটা সাধারণ আয়না, অন্যটি একটু অন্যরকম। সেটায় মুখ অনেক বড় দেখায়। আয়নাটা দেওয়া ঠিক হবে কিনা তা নিয়ে আজিজ মাস্টার প্রায় ১ সপ্তাহ ভাবল। কেউ কিছু মনে করে বসতে পারে, তাহলে খুব লজ্জার ব্যাপার হবে। কেউ কিছুই মনে করল না। মালা অভিভূত হয়ে পড়ল। একটা আয়নায় মুখ বড় দেখায় কেন, এই প্রশ্ন বেশ কয়েকবার করা হলো। এমনকি মালার মা একদিন পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করে ফেলল, মুখ বড় দেখালে কি লাভ? আজিজ মাস্টার লাজুক স্বরে বলেছিল, সাজগোজের সুবিধা হয় ভাবি। কি সুবিধা?
কি সুবিধা সেটি আর ব্যাখ্যা করতে পারেনি, কারণ এটা আজিজ মাস্টারেরও জানা ছিল না। ইমাম সাহেব নড়ে চড়ে বসলেন। মাস্টার সাহেব, বলেন, জোহর নামাজের ওয়াক্ত হয়েছে না? জানি না। নামাজটা পড়া দরকার। বের হয়ে ওদের কাছে পানি চাবো? ওজো নাই আমার। দেখেন আপনি চিন্তা করে। আপনি তো আর নামাজ পড়তে পারবেন না, শরীর নাপাক, গোসল লাগবে। পেশাব করে দিয়েছেন তো? আজিজ মাস্টার জবাব দিল না। ইজি চেয়ারটিতে চোখ বন্ধ করে হেলান দিয়ে পড়ে রইল। ইজি চেয়ারটি নীলু সেনের। শুয়ে থাকতে বড় আরাম। মাস্টার সাহেব, পানি চাইবো নাকি বলেন? আপনার ইচ্ছা হলে চান। এর মধ্যে তো দোষের কিছু নেই, এরাও মুসলমান। হুম। নামাজের পানি চাইলে এরা খুশি হবে। পাক্কা মুসলমানদের এরা খুব পেয়ার করে। এরাও তো সাচ্চা মুসলমান। যান না, গিয়ে চান। ভয় লাগে। ভয়ের কি আছে? ইমাম সাহেব নড়েন না, জড়সড় হয়ে চেয়ারেই বসে থাকেন। চোখ বন্ধ করে চোখ বন্ধ করে ইজি চেয়ারে শুয়ে থাকতে থাকতে আজিজ মাস্টারের ঝিমুনি আসে। ঝিমুতে ঝিমুতে একসময় ঘুমিয়েও পড়ে। এর মধ্যেই ছাড়া ছাড়া বেশ কয়েকটি স্বপ্ন দেখে। ঘুমের মধ্যে বুঝতে পারে এগুলি স্বপ্ন, তবু তার ভালোই লাগে। ইমাম সাহেব বিরক্ত মুখে তাকিয়ে থাকেন তার দিকে। এ কেমন মানুষ, ঘুমিয়ে পড়েছে। তিনি মৃদু স্বরে ডাকেন, এই যে মাস্টার সাহেব, এই। আজিজ মাস্টার নড়ে চড়ে, কিন্তু তার ঘুম ভাঙে না। নীলু সেন গত রাতে এক পলকের জন্য ঘুমোতে পারেননি। দোতলার যে ঘরটিতে তার বিছানা, সে ঘরের বারান্দায় গড়াগড়ি করেছেন। নীলু সেনের বোন নীলু সেনের বোনপো বলাই চোখ বড় বড় করে মামার অবস্থা দেখেছে। রাত 2টোর দিকে বলাই ঠিক করলো মামার জন্য ডাক্তার আনতে সরাইল বাজারে যাবে। পথঘাট এখন শুকনো, বদুজ্জামানের সাইকেল নিয়ে যাওয়া যাবে। নীলু সেন হাঁপাতে হাঁপাতে বললেন, এতক্ষণ বাঁচবো না রে বলাই, এতক্ষণ বাঁচবো না। বলাইয়েরও তাই ধারণা হলো। এত কষ্ট সহ্য করে কেউ দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে না, থাকা উচিতও না। ব্যথাটা কোথায় মামা? তলপেটে। বলাই দ্বিতীয় প্রশ্নের সময় পেল না। নীলু সেনের মুখ দিয়ে গাজলা বেরুতে লাগলো। সময় বোধহয় শেষ হয়েছে। এত বড় বাড়িতে দুটি মাত্র প্রাণী। বলাইয়ের ভয় করতে লাগলো। কি সর্বনাশ, এ কি বিপদ! মামা, গ্রামের দুই একজন মানুষে ডাক দিয়ে আনি। তুই নড়িস না, আমার সময় শেষ। বলাই মামার হাত ধরে বসে রইল। তার কাছে মনে হলো মামার গা হাত পা ঠান্ডা হয়ে আসছে। বলাই ঘামতে লাগলো। কিন্তু শেষ রাত্রে হঠাৎ ব্যথা কমে গেল। নীলু সেন শান্ত স্বরে বললেন, ব্যথা নাই। বলাই, ঠান্ডা পানি দে এক গ্লাস। বলাই পানি এনে দেখে মামা মেঝেতেই ঘুমিয়ে পড়েছে। নিশ্চিন্ত আরামের ঘুম। বড় মায়া লাগে দেখে। গ্রামে মিলিটারি আসার এত বড় একটা খবরেও বলাই তার ঘুম ভাঙালো না। আহা বেচারা, ঘুমাক। নীলু সেনের ঘুম ভাঙালো মিলিটারিরা। ডাকাডাকি হইচই শুনে নীলু সেন দোতলার জানালা দিয়ে মুখ বের করলো। কি ব্যাপার? নীল শার্ট পরা একটি লোক বলল, আপনার নাম কি নীলু? নীলু সেন? যে আজ্ঞে। আপনার বাড়িতে আর কে আছে? বলাই, আমার বোন বলাই। আপনারা কে? বলাইকে নিয়ে নিচে নেমে আসেন। নীলু সেন বলাইকে কোথাও খুঁজে পেলেন না। গায়ে একটা পাতলা সুজনি চড়িয়ে নিচে নেমে এলেন। ভারী দরজা খুলতে সময় লাগলো। বাইরে থেকে অসহিষ্ণু কণ্ঠে কে যেন বলল, এত সময় লাগছে কেন? নীলু সেন কিছুই বুঝতে পারছেন না। তার ঘুমের ঘোরও বোধহয় ভালো মতো কাটেনি। তিনি দরজা খুলে বিনীত ভঙ্গিতে বললেন, আদাব। তার কথা শেষ হবার আগেই 4-5টি গুলির শব্দ হলো। নীলু সেন কাত হয়ে পড়ে গেলেন দরজার পাশে। কোনো চিৎকার না, নিঃশব্দ মৃত্যু। নীল শার্ট পরা লোকটি রাখলো, বলাই, বলাই। বদিউজ্জামান মাথা নিচু করে কয়েক ঢোক পানি খেল। তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। তার মনে হলো পায়ে তার কোনো বোধ শক্তি নেই। মাথা কেমন যেন করছে। গিরগিটিটি তাকিয়ে আছে তার দিকে। এর চোখ দুটি মানুষের মতো মনে হয় হাসছে। বুড়ো মানুষের মতো মাথা ঝুঁকিয়ে ঝুঁকিয়ে হাসা। সে হাত ইশারা করে গিরগিটিটাকে বিদেয় করতে চাইল, কিন্তু সে যাচ্ছে না, তাকিয়েই আছে। আচ্ছা, মিলিটারিদের সম্পর্কে যেসব গল্প শোনা যায় সেগুলি সত্যি? শুধু শুধু এরা মানুষ মারবে কেন? এরা নাকি নতুন কোনো জায়গায় গেলেই প্রথম ধাক্কায় 40-50 জন মানুষ মেরে ফেলে ভয় দেখাবার জন্য। এটা একটা কথা হলো? সব গুজব। এরাও তো আল্লাহর বান্দা। মিলিটারিও মানুষ। রক্ত একটু গরম, এই আর কি। এটা তো দোষের কিছু না। পোশাকটাই এরকম, গায়ে দিলে রক্ত গরম হয়ে যায়। বদিউজ্জামান খুব খুব করে দুবার কাশলো।
নিজের কাশির শব্দে নিজেই চমকে উঠল। কেমন বেকুবের মতো কাণ্ড করছে, নির্জন জায়গা। অল্প শব্দ হলেই অনেক দূর থেকে শোনা যায়। আবার কাশি আসছে। বদিউজ্জামান কাশি সামলাবার চেষ্টা করতে গিয়ে ঘর ঘর একটা শব্দ বের করলো। গিরগিটিটা ভয় পেয়ে চলে যাচ্ছে। না, যাচ্ছে না, আবার দাঁড়িয়ে পড়েছে। পানি খেতে এসেছে বোধহয়। তাকে দেখে পানি খাবার সাহস হচ্ছে না। আবার তৃষ্ণা নিয়ে চলেও যেতে পারছে না। বদির আবার তৃষ্ণা বোধ হলো। সে মাথা নিচু করে কয়েক ঢোক পানি খেল। নীল শার্ট পরা লোকটি বলল, আপনারা দুজন আসেন আমার সঙ্গে। আজিজ মাস্টার তাকালো ইমাম সাহেবের দিকে। ইমাম সাহেব ভীত স্বরে বললেন, কোথায়? নীল শার্ট পরা লোকটির মুখ অস্বাভাবিক গম্ভীর। তাকে কোনো প্রশ্ন দ্বিতীয়বার করার সাহস হয় না। তবু ইমাম সাহেব দ্বিতীয়বার জিজ্ঞেস করলেন, কোথায়? বিলের কাছে। কেন? মেজর সাহেব নিয়ে যেতে বলেছেন। কি জন্যে? এত কিছু জিজ্ঞেস করবার দরকার নেই, আপনারা ওঠেন। মেজর সাহেব অপেক্ষা করছেন। বড় ভয় লাগতেছে ভাই। ভয়ের কিছু নেই, আসেন। আজিজ মাস্টার একটি কথাও বলল না। নিঃশব্দে বেরিয়ে এলো। সবার শেষে বেরুলেন ইমাম সাহেব। তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন। স্কুল ঘরের বারান্দায় কেউ নেই। ধুধু করছে চারদিক। বসে থাকা সেপাইরা কখন গিয়েছে, কোথায় গিয়েছে কে জানে। ঘরের ভেতরে বসে থাকা ঘরের ভেতরে বসে কিছুই বোঝা যায়নি। হয়তো কোনো পাহারা টাহারা ছিল না। ইচ্ছে করলেই পালিয়ে যাওয়া যেত। ইমাম সাহেব অবাক হয়ে বললেন, এরা সব কোথায় গেল? নীল শার্ট পরা লোকটি বলল, বেশি কথা বলবেন না। আপনারা মৌলবী মুসল্লিরা বেশি কথা বলেন আর ঝামেলার সৃষ্টি করেন। কম কথা বলবেন। জি আচ্ছা। ইউনিয়ন বোর্ডের সড়ক পর্যন্ত তারা এগুলো নিঃশব্দে। জুম্মা ঘরের পাশে ৮-৯ জন সেপাইয়ের একটি দল দাঁড়িয়ে আছে। তারা তাকিয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে। ইমাম সাহেবের ঘন ঘন নিঃশ্বাস পড়তে লাগলো। তিনি নীল শার্ট পরা লোকটির দিকে তাকিয়ে নরম গলায় বললেন, ভাই আপনার নাম কি? রফিক। রফিক সাহেব, আমার জোহরের নামাজ কাজা হয়ে গেছে। পানির অভাবে অজু করতে পারি নাই। রফিক তার কোনো জবাব দিল না। আগে আগে হাঁটতে লাগলো। কোথাও কোনো মানুষজন নেই। গ্রামের সবাই কি ঘরে দরজা বন্ধ করে বসে আছে নাকি? ইমাম সাহেব বললেন, ভাই আপনার দেশ কোথায়? বাড়ি কোন জেলায়? বাড়ি দিয়ে কি করবেন? না, এমনি জিজ্ঞেস করলাম। আমার দেশ কুমিল্লা, নবীনগর। ভালো। সামনের মাসে ইনশাল্লাহ দেশে যাব। বহুত দিন যাই না। রফিক কিছুই বলল না। সে হাঁটছে মাথা নিচু করে। এমন ভাবে হাঁটছে যেন পথঘাট খুব ভালো চেনা। কিন্তু এই লোকটি এই গ্রামে আগে কখনো আসেনি। আজিজ মাস্টার বলল, মেজর সাহেব কেন ডেকেছেন আপনি জানেন? জানি। জানলে আমাদের বলেন। রফিক নিস্পৃহ স্বরে বলল, একটি অপরাধীর বিচার হবে। ওর নাম মনা। সে খুন করেছে। সেই খুন নিয়ে কোনো থানা পুলিশ হয়নি। এক বুড়ি নালিশ করেছে মেজর সাহেবের কাছে। ওই বুড়ির নাম চিত্রা বুড়ি। ইমাম সাহেব বললেন, চিত্রা বুড়ি? খুব বজ্জাত। মসজিদের একটা বদনা চুরি করেছে। বদনা চুরি করুক আর না করুক, মেজর সাহেব তার কথা শুনে খুব রাগ করেছেন। মনাকে ধরা হয়েছে, কঠিন শাস্তি হবে। আজিজ মাস্টার ক্ষীণ স্বরে বলল, কি শাস্তি? মিলিটারিদের তো আর জেল হাজত নাই যে জেলে ঢুকিয়ে দেবে। ওদের শাস্তি একটাই। ছোট অপরাধের জন্য যে শাস্তি, বড় অপরাধের জন্যও সেই শাস্তি। কি সেটা? বুঝতেই তো পারছেন, আবার জিজ্ঞেস করছেন কেন? ইমাম সাহেব শুকনো গলায় বললেন, আমরা গিয়ে কি করব? আপনারা শাস্তি দেখবেন। শাস্তি দেখব? হ্যাঁ, এর দরকার আছে। কি দরকার? মেজর সাহেবের ধারণা এটা দেখার পর আপনারা তার কথা শুনবেন। কোনো কিছু জিজ্ঞেস করলে সোজাসুজি জবাব দেবেন। ও, শুনেন ইমাম সাহেব, আপনি কথা বেশি বলেন। কথা বেশি বলে একবার মার খেয়েছেন। কথা খুব কম বলবেন। জি আচ্ছা। নিজের থেকে কোনো কথা বলবেন না। এখন সময় খারাপ। জি, তা ঠিক। ইমাম সাহেব চুপ করে গেলেন। মীর আলী বাড়ির উঠোনে বসেছিল। আজ বাড়িতে রান্না হয়নি। খিদের যন্ত্রণায় সে অস্থির হয়ে পড়ল। এই বয়সে খিদে সহ্য হয় না। অনুফাকে কয়েকবার ভাতের কথা বলা হয়েছে, কিন্তু অনুফা কিছু করছে না। সে ভয়ে অস্থির হয়ে আছে। ভাত রাঁধায় তার মন নেই। ভয় মীর আলীরও লাগছে, কিন্তু খিদের কষ্ট বড় কষ্ট। আজিজ মাস্টাররা তার বাড়ির সামনে দিয়ে যাবার সময় সে এক থালা মুড়ি নিয়ে বসেছিল। এই বয়সে মুড়ি চিবোতে কষ্ট হয়, তবু চিবোতে হয়। যা ভাবসাব তাতে মনে হচ্ছে আজ আর রান্না হবে না। পায়ের শব্দে মীর আলী চমকে উঠে গেল। কেডা যায়? আমি আজিজ, আজিজ মাস্টার।
তোমার সঙ্গে কেটা যায়? আজিজ মাস্টার জবাব দিল না। কথা কও না যে? ও মাস্টার, মাস্টার। রফিক বলল, দাঁড়াবেন না, দেরি হয়ে যাচ্ছে। ও মাস্টার, কে কথা কয়? রফিক শীতল স্বরে বলল, আমার নাম রফিক। চাচা মিয়া, আপনি ঘরের ভেতরে গিয়ে বসেন। মাস্টার, এই লোকটাকে মিলিটারি? না, আমি মিলিটারি না। আপনার বাড়ি কোন গ্রাম? রফিক তার জবাব দিল না, হাঁটতে শুরু করলো। ইমাম সাহেব তাল মিলিয়ে হাঁটতে পারছেন না, ক্রমাগত পিছিয়ে পড়ছেন। তার জন্য দুজনকেই মাঝে মাঝে দাঁড়াতে হচ্ছে। রফিক বলল, হাঁটতে কষ্ট হলে আমার হাত ধরে হাঁটেন। জি না, কোনো কষ্ট নাই। লজ্জার কিছু নেই, আমার হাত ধরে হাঁটেন। শুক্রিয়া ভাই। আপনার বয়স কত? আমার বয়স দিয়ে কি করবেন? এমনি জিজ্ঞেস করলাম। আপনাকে তো বলেছি বিনা প্রয়োজনে কথা বলবেন না। জি আচ্ছা। আমার বয়স ৩০। রফিককে দেখে বয়স আরো বেশি মনে হয়। রোগা এবং লম্বা, ছোট ছোট চোখ। কথা বললে চোখ আরো ছোট হয়ে যায়। মনে হয় লোকটি যেন চোখ বন্ধ করে কথা বলছে। ইমাম সাহেব দোয়া ইউনুস পড়তে লাগলেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মনা কৈবর্ত তার ১১ বছরের ভাইকে নিয়ে তেঁতুল গাছের নিচে চুপচাপ বসে আছে। মনার শরীর বিশাল, প্রায় দৈত্যের মতো। তার ভাইটি অসম্ভব রোগা। সে মনার লুঙ্গির এক প্রান্ত শক্ত করে ধরে আছে, তাকাচ্ছে সবার মুখের দিকে। বারবার কেঁপে কেঁপে উঠছে। মনাকে খুব একটা বিচলিত মনে হচ্ছে না। মেজর সাহেব প্রায় ১০ গজ দূরে দাঁড়িয়ে সিগারেট টানছেন। তার সঙ্গে একজন নন কমিশনড অফিসার। এরা দুজন নিচু গলায় নিজেদের মধ্যে কথা বলছে। মেজর সাহেব সম্ভবত কোনো রসিকতা করলেন। দুজনকেই উঁচু গলায় দুজনেই উঁচু গলায় হাসতে শুরু করলো। মনার ভাইটি চোখ বড় বড় করে তাকালো তাদের দিকে। বিলের পাড়ের উঁচু জায়গায় এক দল রাজাকার দাঁড়িয়ে। খুব কাছে মিলিটারি আছে বলেই হয়তো তারা বুক ফুলিয়ে আছে, অহংকারী গর্বিত ভঙ্গি। এদের মধ্যে শুধু দুজনের পায়ে স্পঞ্জের স্যান্ডেল, বাকি কারোর পায়ে কিছু নেই। এরা নিজেদের মধ্যে গুনগুন করে কথা বলছে এরা নিজেদের মধ্যে গুনগুন করে কথা বলছে। তবে এদের মুখ শুকনো, ভয় পাওয়া চোখ। মেজর সাহেব এগিয়ে এলেন মনার দিকে। মনার ছোট ভাইটি শক্ত হয়ে গেল। মনার সঙ্গে মেজর সাহেবের নিম্নলিখিত কথাবার্তা হলো রফিকের মাধ্যমে। আজিজ মাস্টার ও ইমাম সাহেবকে সরিয়ে দেওয়া হলো। তারা বসে রইল বিলের পারে। প্রশ্নোত্তর শুরু হলো। তুমি একটি খুন করেছো? মনা জবাব দিল না, মাটির দিকে তাকিয়ে রইল। চুপ করে থাকবে না, স্পষ্ট জবাব দাও। বলো হ্যাঁ কিংবা না। হ্যাঁ। গুড। স্পষ্ট জবাব আমি পছন্দ করি। এখন বলো কেন করেছো? বিনা কারণে তো কেউ মানুষ মারে না। হে আমার পরিবারের সঙ্গে খারাপ কাম করছে। তাই নাকি? জি আজ্ঞে। উত্তেজিত হবার মতো একটি ব্যাপার। তোমার স্ত্রীকে কি শাস্তি দিয়েছো? মনা মাটির দিকে তাকিয়ে রইল, জবাব দিল না। প্রশ্নের ধারা সে বুঝতে পারছে না। বলো বলো, কুইক, সময় বেশি নেই আমার হাতে। মনা ঘামতে শুরু করেছে। আমার মনে হচ্ছে তুমি কোনো শাস্তি দাওনি। জি না। সে নিশ্চয়ই খুব রূপবতী। মনা চোখ তুলে তাকালো, কিছুই বলল না। বলো, চট করে বলো, সে কি রূপবতী? জি। তাহলে অবশ্যই শাস্তি না দিয়ে ভালোই করেছো। একটি সুন্দরী নারীকে শাস্তি দেওয়ার পেছনে কোনো যুক্তি নেই। তোমার স্ত্রীর নাম কি? মনার চোখে ভয়ের ছায়া পড়ল। মেজর সাহেবের কথাবার্তা কেমন যেন অন্যরকম হয়ে যাচ্ছে। বলো, তোমার স্ত্রীর নাম বলো। মনা কিছুই বলল না। রফিক বলল, গ্রামের মানুষরা অপরিচিত মানুষের কাছে স্ত্রীর নাম বলে না। কেন বলে না? আমি জানি না স্যার। তুমি তো অনেক কিছুই জানো, এটা জানো না? আমি অনেক জিনিস জানি না। মেজর সাহেব মনার দিকে আরো কয়েক পা এগোলেন। আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন, এই ছেলেটি কি হয় তোমার? এ আমার ছোট ভাই। ওর নাম কি? বীরু। মেজর সাহেব তাকালেন বীরুর দিকে। বীরু কুঁকড়ে গেল। মেজর সাহেব শান্ত স্বরে বললেন, বীরু, তুমি লুঙ্গি ধরে টানাটানি করছো কেন? লুঙ্গি ছেড়ে দাও। বীরু লুঙ্গি ছেড়ে দিল না, আরো ঘেঁষে গেল ভাইয়ের দিকে। তার চোখে মুখে ভয়ের ছায়া পড়েছে। শিশুরা অনেক কিছু আগেই বুঝতে পারে, সেও হয়তো পারছে। মনা। জি। তুমি বড় একটা অন্যায় করেছো। কিছুক্ষণের মধ্যেই তার শাস্তি হবে। তোমার কি বলার আছে? মনা তাকিয়ে রইল। তার চোখে পলক পড়ছে না। মেজর সাহেব সিগারেট ধরালেন। অস্থির ভঙ্গিতে দৃঢ় স্বরে বললেন, এই দুজনকে পানিতে দাঁড় করিয়ে দাও। রফিক ইংরেজিতে বলল, এই বাচ্চাটিকেও? হ্যাঁ। স্যার, এর কি কোনো প্রয়োজন আছে?
প্রয়োজন আছে, এর প্রয়োজন আছে। আমি নিষ্ঠুরতার একটা নমুনা দেখাতে চাই। স্যার, তার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে। আজ এই ঘটনাটি ঘটাবার পর মিলিটারির নাম শুনলে ওরা কাপড় নষ্ট করে দেবে। গর্ভবতী মেয়েদের গর্ভপাত হয়ে যাবে। তাতে কি লাভ স্যার? লাভ লোকসান আমার দেখার কথা না, তোমার না। লাভ লোকসান আমার দেখার কথা, তোমার না। আমার সঙ্গে তর্ক করবে না। রফিক চুপ করে গেল। মেজর সাহেব তীক্ষ্ণ স্বরে বললেন, এসব কথা পরবর্তী সময়ে কেউ মনে রাখবে না। অত্যাচারী রাজারা ইতিহাসে বীরশ্রেষ্ঠ হিসেবে সম্মানিত হন। আলেকজান্ডারের নৃশংস আলেকজান্ডারের নৃশংসতার কথা কি কেউ জানে? সবাই জানে আলেকজান্ডার দি গ্রেট। রফিক কিছুই বলল না। মেজর সাহেব সহজ সুরে বললেন, যা করতে বলা হয়েছে করো। আর শোনো, ওই ইমাম এবং ওই মাস্টার, ওদের দুজনকে খুব কাছাকাছি কোথাও বসিয়ে দাও। আমি চাই যাতে ওরা খুব ভালোভাবে দৃশ্যটা দেখে। ঠিক আছে স্যার। বাই দ্য ওয়ে, আমি দেখলাম ওই ইমাম তোমার হাত ধরে ধরে আসছে। কি ব্যাপার? হাঁটতে পারছিল না। ঠিকই পারবে। দৃশ্যটি তাদের দেখতে দাও। তারপর ওদের হাঁটতে বললে হাঁটবে, দৌড়াতে বললে দৌড়াবে, লাফাতে বললে লাফাবে। ঠিক নয় কি? হয়তো ঠিক। হয়তো বলছো কেন? তোমার মনে সন্দেহ আছে? জি না স্যার। গুড, সন্দেহ থাকা উচিত নয়। রফিক। জি স্যার। তোমাকে সঙ্গে নিয়ে আমি বেরোবো। গ্রামটি ভালো মতো ঘুরে দেখতে চাই। ঠিক আছে স্যার। মনে হয় দেখার মতো ইন্টারেস্টিং অনেক কিছুই আছে এই গ্রামে। কিছুই নেই স্যার, এটা একটা দরিদ্র গ্রাম। রাজাকার রাজাকাররা মনা আর তার ভাইকে ঠেলে পানিতে নামিয়ে দিল। বীরু তার ভাইয়ের কোমর জড়িয়ে ধরে আছে। সে কাঁপছে থরথর করে। মনা এক হাতে তার ভাইকে ধরে আছে। রাইফেল তাক করা মাত্র বীরু চিৎকার করতে লাগলো, দাদা, বড় ভয় লাগে। ও দাদা, ভয় লাগে। মনা মৃদু স্বরে বলল, ভয় নাই, আমারে শক্ত কইরা ধর। বীরু প্রাণপণ শক্তিতে ভাইকে আঁকড়ে ধরল। ইমাম সাহেব গুলি হবার সময়টাতে চোখ বন্ধ করে ফেললেন এবং তার পরপরেই মুখ ভর্তি করে বমি করলেন। আজিজ মাস্টার সমস্ত ব্যাপারটি চোখের সামনে ঘটতে দেখল। এক পলকের জন্য দৃষ্টি ফিরিয়ে নিল না। আলো মরে আসছে। আকাশে মেঘ জমতে শুরু করেছে। মেজর সাহেব আকাশের দিকে তাকিয়ে বললেন, কি রফিক, বৃষ্টি হবে? হতে পারে, এটা ঝড় বৃষ্টির সময়। তোমার দেশের এই ঝড় বৃষ্টিটা ভালোই লাগে। রফিক মৃদু স্বরে বলল, তোমার দেশ বললেন কেন? মেজর সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। কিছু একটা বলতে গিয়েও বললেন না। কোথাও কোনো শব্দ নেই, যেন গ্রামে কোনো মানুষজন নেই। মেজর সাহেব মেজর সাহেব বললেন, মানুষকে ভয় পাইয়ে দেওয়ার একটা আলাদা আনন্দ আছে, আছে না? রফিক জবাব দিল না। মেজর সাহেব বললেন, মানুষের ইনস্টিংক্টের মধ্যে এটা আছে, অন্যকে পায়ের নিচে রাখার আকাঙ্ক্ষা। তোমার নেই? না। আছে, তোমারও আছে, সবারই আছে, থাকতেই হবে। রফিক কিছু বলল না। তারা হাঁটছে পাশাপাশি। মেজর সাহেব কথা বলছেন বন্ধুর মতো। তার কথার ধরন দেখে মনে হয় রফিককে তিনি যথেষ্ট গুরুত্ব দেন। বদিউজ্জামানের বাড়ির সামনে দিয়ে যাবার সময় মীর আলী তীক্ষ্ণ কণ্ঠে বলল, কেডা যায়? কেডা যায়? জয়নাল মিয়া? মেজর সাহেব থমকে দাঁড়ালেন। রফিক বলল, লোকটা স্যার অন্ধ। মেজর সাহেবকে মনে হলো এই খবরে বেশ উৎসাহিত বোধ করছেন। কে লোকটি? কথা বলে না? কেডা গো? আমি রফিক। রফিকটা কেডা? কোন বাড়ির? ঘরের ভেতর গিয়ে বসেন চাচা। মেজর সাহেব ঠান্ডা গলায় বললেন, তুমি ওকে কি বললে? রফিক ইংরেজিতে বলল, আমি তাকে ঘরে যেতে বললাম। কেন? এমনি বললাম। মীর আলী ভয় পাওয়া গলায় চেঁচালো, এরা কে? এরা কে? মেজর সাহেব বললেন, তুমি ওকে বলো আমি মেজর এজাজ আহমেদ, কমান্ডিং অফিসার, 58th ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ন। স্যার বাদ দেন, বুড়ো মানুষ। তোমাকে বলতে বলেছি, তুমি বলো। যাও, কাছে গিয়ে বলো। রফিক এগিয়ে গেল। মেজর সাহেব তাকিয়ে রইলেন তীক্ষ্ণ দৃষ্টিতে। তিনি কি বুড়োর চোখে মুখে কোনো পরিবর্তন দেখতে যাচ্ছিলেন? কোনো রকম পরিবর্তন অবশ্য দেখা গেল না। রফিক ফিরে আসতে মেজর সাহেব বললেন, তুমি এই অন্ধ বুড়োকে বলো মেজর সাহেব আপনাকে সালাম জানাচ্ছেন। রফিক তাকিয়ে রইল। মেজর সাহেব বিরক্ত স্বরে বললেন, দাঁড়িয়ে আছো কেন? যাও। রফিক এগিয়ে গেল। বুড়ো মীর আলী কিছুই বলল না। মাথা নিচু করে বসেই রইল। আকাশে মেঘ জমছে, প্রচুর মেঘ। কাল বৈশাখী হবে নিশ্চয়ই। তারা হাঁটছে নিঃশব্দে। রফিক একটি সিগারেট ধরিয়েছে। মেজর সাহেব তাকে মাঝে মাঝে লক্ষ্য করছেন। রফিক। জি স্যার। তুমি তো জানতে চাইলে না আমি ওকে সালাম জানালাম কেন।
জানতে চাও না? রফিক কিছু বলল না। রেশোবা গ্রামে আমার যে বৃদ্ধ বাবা আছেন তিনি অন্ধ। রেশোবা গ্রামে আমার যে বৃদ্ধ বাবা আছেন তিনি অন্ধ। তিনিও বাড়ির উঠোনে এই বুড়োটির মতো বসে থাকেন। পায়ের শব্দ পেলেই এই বুড়োটির মতো বলেন, কন হ্যাঁ? পৃথিবীর সব জায়গার মানুষই আসলে একরকম। কথাটি কি তুমি বিশেষ কোনো কারণে বললে? না, কোনো বিশেষ কারণে বলিনি। রফিক, আমরা একটা যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়েছি। সার্ভাইভালের প্রশ্ন। এই সময়ে অন্যায় অনেক কিছুই হবে। উল্টোটা যদি হতো, ধরো বাঙালি সৈন্য আমার গ্রামে ঠিক আমাদের মতো অবস্থায় আছে, তখন তারা কি করত? বলো, তারা কি করত? যে অন্যায় আমরা করছি তারা কি সেগুলি করতো না? না। না, তুমি কি বলছো? যুক্তি দিয়ে কথা বলো। রাগ, ঘৃণা, হিংসা আমাদের মধ্যে আছে, তোমাদের মধ্যেও আছে। রফিক হঠাৎ দাঁড়িয়ে পড়ল, হাত ইশারা করে বলল, এরা ডেড বডিটা এখনো সরায়নি। মেজর সাহেব দেখলেন দরজার পাশে বুড়ো মতো একটি লোক কাত হয়ে পড়ে আছে। নীল রঙের বড় বড় মাছি ভন ভন করে উঠছে চারদিকে। স্যার, এই লোকটির নাম নীলু সেন। এর কি কোনো আত্মীয় স্বজন নেই? এভাবে ফেলে রেখেছে কেন? রফিক গলা উঁচিয়ে ডাকলো, বলাই, বলাই। কোনো সাড়া পাওয়া গেল না। কাকে ডাকছিলে? বলাইকে। ওর ছেলে কিংবা এরকম কিছু হবে। এরা দুইজন এ বাড়িতে থাকে। এত বড় একটা বাড়িতে দুটি মাত্র প্রাণী থাকে? এখন থাকে একটি। রফিক, জি স্যার। আমার মনে হয় তুমি সূক্ষ্মভাবে আমাকে কিছু বলবার চেষ্টা করছো। স্যার, আমি কিছুই বলবার চেষ্টা করছি না। এখন যা বলার তা আপনি বলবেন, আমি শুধু শুনবো। এর মানে কি? এর কোনো মানে নেই স্যার। আপনি এত মানে খুঁজছেন কেন? দুজন আবার হাঁটতে শুরু করলো। কালী মন্দিরের সামনে মেজর সাহেব থামলেন। কালী মূর্তি তিনি এর আগে দেখেননি। একটি মাত্র দরজা খোলা, পরিষ্কার কিছু দেখা যাচ্ছে না। মেজর সাহেব ঘরের ভেতরে ঢুকে দেখতে চাইলেন। রফিক বলল, স্যার, ঝড় হবার সম্ভাবনা, আমাদের তাড়াতাড়ি ফেরা উচিত। ফিরবো, তোমাদের কালী মূর্তি দেখে যাই। তোমাদের বলা ঠিক নয় স্যার, আমি মুসলমান। তোমরা মাত্র 25 ভাগ মুসলমান, বাকি 75 ভাগ হিন্দু। তুমি মন্দিরে ঢুকে মূর্তিকে প্রণাম করলেও আমি কিছুমাত্র অবাক হব না। রফিক কোনো জবাব দিল না। মেজর সাহেব দীর্ঘ সময় ধরে আগ্রহ নিয়ে মূর্তি দেখলেন। হাসি মুখে বললেন, চারটি হাতে এই মহিলাটিকে মাকড়সার মতো লাগছে। লাগছে না? আমার কাছে লাগছে না। আমরা ছোটবেলা থেকে মূর্তিগুলি এরকম দেখে আসছি। আমার কাছে এটাকেই স্বাভাবিক মনে হয়। মেজর সাহেব একটা সিগারেট ধরালেন। তারপর অত্যন্ত ঠান্ডা গলায় বললেন, রফিক, জি স্যার, এই মূর্তিটার পেছনে একজন কেউ লুকিয়ে আছে। রফিক চুপ করে রইল। তুমি সেটা আমার আগেই বুঝতে পেরেছ, পারোনি? রফিক জবাব দিল না। বুঝতে পেরেও আমাকে কিছু বলনি। রফিক ক্লান্ত স্বরে ডাকলো, বলাই, বলাই। মূর্তির পেছনে কিছু একটা নড়ে চড়ে উঠল। তুমি কি করে বুঝলেও বলাই? আমি অনুমান করছি। মন্দিরে আশ্রয় নিয়েছে তাই অনুমান করছি। বলাই নাও হতে পারে, হয়তো অন্য কেউ, হয়তো কানাই। মন্দিরে আশ্রয় নিয়ে সে কি ভাবছে মা কালী ওকে রক্ষা করবেন? ভাবাই তো স্বাভাবিক। অনেক মুসলমান এরকম অবস্থায় মসজিদে আশ্রয় নেয়, ভাবে আল্লাহ তাদের রক্ষা করবেন। মেজর সাহেবের দৃষ্টি তীক্ষ্ণ হলো। রফিক নির্বিকার ভঙ্গিতে বলল, অনেক জায়গায় মসজিদ থেকে টেনে বের করে ওদের মারা হয়েছে, আল্লাহ তাদের রক্ষা করতে পারেননি। তুমি কি বলতে যাচ্ছ? আপনি যদি বলাইকে মারতে চান, কালী মূর্তি ওকে রক্ষা করতে পারবে না, এটাই বলতে যাচ্ছি, এর বেশি কিছু না। ওকে বের হয়ে আসতে বলো। রফিক ডাকলো, বলাই। বলাই কোনো জবাব দিল না। একটা মৃদু হোপানির শব্দ শোনা গেল। প্রায় সঙ্গে সঙ্গে ঝড় শুরু হলো, প্রচন্ড ঝড়। মেজর সাহেব মন্দিরের ভেতর থেকে বারান্দায় এসে দাঁড়ালেন। হুম হুম শব্দ উঠছে। দেখতে দেখতে আবহাওয়া রুদ্র মূর্তি ধারণ করলো। মন্দির সংলগ্ন বাঁশঝাড়ে ভয় ধরানো শব্দ হতে লাগলো। রফিক এসে দাঁড়ালো মেজর সাহেবের পাশে। মেজর সাহেব মুগ্ধ কণ্ঠে বললেন, বিউটিফুল। কালী মূর্তির পেছনে উবু হয়ে বসে থাকা বলাইয়ের কথা তার মনে রইল না। ঝড়ের সঙ্গে সঙ্গে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করেছে। মেজর সাহেব দ্বিতীয়বার বললেন, বিউটিফুল। সামনে খোলা মাঠ, অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। মাঠে ধুলি ও শুকনো পাতায় ঘূর্ণির মতো উঠেছে। এর মধ্যেই খালি পায়ে একজনকে ছুটে যেতে দেখা গেল। তার ভাব দেখে মনে হচ্ছে সে মহা উল্লসিত। মেজর সাহেব বললেন, লোকটিকে দেখতে পাচ্ছ? রফিক নিস্পৃহ স্বরে বলল, ও নিজাম, পাগল। আমাদের সব গ্রামে একটি পাগল থাকে। এই গ্রামের সবাইকে কি তুমি এর মধ্যে চিনে ফেলেছ? না, কয়েকজনকে চিনি, সবাইকে না।
ওই পাগলটা কি জঙ্গলা মাঠের দিকে যাচ্ছে না? মনে হয় যাচ্ছে। পাগলরা বন জঙ্গল খুব পছন্দ করে। মানুষের চেয়ে গাছকে তারা বড় বন্ধু মনে করে। রফিক: জি স্যার। তোমার পড়াশোনা কতদূর? পাশ কোর্সে বিএ পাশ করেছি। মাঝে মাঝে তুমি ফিলোসফারদের মতো কথা বলো। পরিবেশের জন্য এরকম মনে হয়। বিশেষ বিশেষ পরিবেশে সাধারণ কথাও খুব অসাধারণ মনে হয়। তা ঠিক। মেজর সাহেব মাঠের দিকে তাকিয়ে রইলেন। ঝড়ের চাপ ক্রমেই বাড়ছে। মন্দিরের একটি জানালা খুলে গিয়েছে। খটখট শব্দে কানে তালা লেগে যাবার জোগাড়। রফিক বলল, স্যার কি ভেতরে গিয়ে বসবেন? না। পাগল নিজাম সত্যি সত্যি কি বনের ভেতর ঢুকেছে? মেজর সাহেব তাকিয়ে আছেন তীক্ষ্ণ দৃষ্টিতে। তাকে অত্যন্ত চিন্তিত মনে হচ্ছে। কপালে ভাঁজ পড়েছে। রফিক: জি স্যার। জর্জ বার্নার্ড শ মিলিটারি অফিসার সম্পর্কে কি বলেছেন জানো? জানি না স্যার। তিনি বলেছেন 10 জন মিলিটারি অফিসারের মধ্যে 9 জনই হয় বোকা, বাকি একজন হয় রাম বোকা। জর্জ বার্নার্ড শ এর রচনা আমাদের সিলেবাসে ছিল না। আমি তার কোনো লেখা পড়িনি। লোকটি রসিক, তবে তার কথা ঠিক নয়। মাঝে মাঝে মিলিটারি অফিসারদের মধ্যেও বুদ্ধিমান লোক থাকে, যেমন আমি, ঠিক না? জি স্যার। আমার কেন জানি মনে হচ্ছে তুমি যাকে পাগল বলছো সে পাগল নয়। সে জঙ্গলা মাঠে যাচ্ছে খবর দিতে। নিজাম আলী পাগল, ওর সঙ্গে আমার কথা হয়েছে। কি কথা হয়েছে? পাগলদের সঙ্গে যেরকম কথা হয় সেরকম, বিশেষ কিছু না। বুঝলে কি করে ও পাগল? ও মিলিটারি আসায় অত্যন্ত খুশি হয়েছে, এর থেকেই বুঝেছি। তুমি বলতে চাও মিলিটারি আসাটা কোনো আনন্দের ব্যাপার নয়? জি না স্যার। মেজর সাহেব ভ্রু কুঞ্চিত করে দূরের বনের দিকে তাকালেন। তারপর বললেন, চলো যাই। কোথায়? স্কুলে ফিরে যাই। এই ঝড়ের মধ্যে? হ্যাঁ। মেজর সাহেব মন্দিরের চাতাল থেকে নামলেন। ঝড়ে উড়িয়ে নিতে যাচ্ছে, কিন্তু তিনি হাঁটছেন স্বাভাবিকভাবেই। সাপের শীষের মতো শীষ দিচ্ছে বাতাস। জুম্মা ঘরের কাছাকাছি আসতেই মুষলধারে বৃষ্টি শুরু হলো। মেজর এজাজ আহমেদ সেই বৃষ্টি গ্রাহ্যই করলেন না। নিজের মনে গুনগুন করতে লাগলেন কিংস্টন ট্রয়ের একটি গান, যার সঙ্গে বর্তমান পরিবেশ সমস্যার কোনো সম্পর্কই নেই। প্রিটি গার্লস আর এভরিওয়্যার, অ্যান্ড ওয়েন ইউ কল মি আই উইল বি দেয়ার। মেজর সাহেবের গলা বেশ সুন্দর। ঝড় স্থায়ী হলো আধা ঘন্টার মতো। ঝড়ে গ্রামের কারো তেমন কোনো ক্ষতি হলো না। শুধু বদিউজ্জামানের নতুন টিনের বাড়িটির ছাদ উড়ে গেল। মীর আলী আতঙ্কে অস্থির হয়ে চেঁচাতে লাগলো। অনুফা কি করবে ভেবে পেল না। তাদের বাড়ি গ্রামের বাইরে। ছুটে গ্রামে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। গোয়ালঘরটি এখনো টিকে আছে, সেখানে যাওয়া যায়। কিন্তু বাতাসের বেগ এখনো কমেনি। সেই নড়বড়ে চালা কখন মাথার উপর পড়ে তার ঠিক কি? সে পরিবাণুকে কোলে নিয়ে তার শ্বশুরের হাত ধরে দাঁড়িয়ে রইল। মীর আলী ভাঙ্গা গলায় চেঁচাতে লাগলো, বদি, বদি রে, ও বদিউজ্জামান। বদিউজ্জামানের চোখ জবা ফুলের মতো লাল। এখন আর তার আগের মতো কষ্ট বোধ হচ্ছে না। পানিতে দাঁড়িয়ে থাকতে তার ভালোই লাগছে। ঝড় বৃষ্টির সময় সে নিজের মনে খানিকক্ষণ হেসেছে। কেন হেসেছে সে জানে না। কোনো কারণ ছাড়াই হাসি এসেছে। বদিউজ্জামানের ভয়ও কমে এসেছে। কিছুক্ষণ আগে একটি শেয়াল এসে তার দিকে তাকিয়েছিল। সে বেশ শব্দ করেই বলেছে, যা, যা। এই শেয়ালটি আবার এসেছে। মাথা ঘুরিয়ে ঘুরিয়ে তাকে দেখছে। অন্ধকার হয়ে আসছে। টকটকে লাল চোখ নিয়ে বদিউজ্জামান তাকিয়ে আছে শেয়ালটির দিকে। তার ভালোই লাগছে। গিরগিটিটি দুপুরের পর থেকেই নেই। বদিউজ্জামানের খুব নিঃসঙ্গ লাগছিল। এখন আর লাগছে না। মাগরিবের নামাজ আদায় করতে 4-5 জন মুসল্লি গিয়েছিল মসজিদে। আজানের পরপরই কয়েকটি গুলির শব্দ হওয়ায় তারা নামাজ আদায় না করেই ফিরে এলো। ফেরার পথে তাদের মনে হলো কাজটা ঠিক হলো না, এতে আল্লাহর গজব পড়ার সম্ভাবনা। তারা আবার মসজিদে ফিরে গেল, নামাজ পড়লো। মসজিদ থেকে বেরুবার সময় দেখলো রাস্তায় মিলিটারি। তারা আবার মসজিদে ফিরে গেল, রাত কাটালো সেখানে। সন্ধ্যার পর গ্রামের কোথাও কোনো বাতি জ্বলল না। চারদিক অন্ধকারে সবাই বসে রইল। কোনো সাড়া শব্দ নেই। শুধু কৈবর্ত পাড়ায় কেউ যেন সুর করে কাঁদছে। সেই সুরেলা কান্না ভেসে আসছে অনেক দূর পর্যন্ত। চিত্রা বুড়ি বসে আছে কৈবর্ত পাড়ায়। তাকে কেউ কিছু বলছে না। চিত্রা বুড়িও কাঁদছে, হাউমাউ করে কান্না। বলাই কোনোখানেই বেশিক্ষণ থাকতে পারছে না। সারাক্ষণই তার মনে হচ্ছিল এই বুঝি তাকে ধরতে আসছে। সে অল্প কিছু সময়ের মধ্যেই বেশ কয়েকবার জায়গা বদল করলো। বেশি দূর কখনো গেল না। সেনবাড়ি, সেনবাড়ির মন্দির, এর মধ্যেই তার ঘোরাফেরা।
সন্ধ্যা মেলাবার পর সে চিলেকোঠায় লোহার সিঁড়ি বেয়ে ছাদে উঠে গেল। ছাদে আধ হাতের মতো পানি জমেছে। সে বসে রইল পানির মধ্যে। বেশ কিছুক্ষণ তার ভালোই কাটলো। তারপরে মনে হতে লাগলো লোহার সিঁড়িতে যেন শব্দ হচ্ছে। মিলিটারিরা উঠে আসছে, সিঁড়ি কাঁপছে। তারপর আবার সব চুপ। কেউ আসেনি, মনের ভুল। বলাইয়ের নিঃশ্বাস স্বাভাবিক হয়ে গেল। আবার মনে হলো কেউ আসছে, সিঁড়ি কাঁপছে। বলাই দ্রুত নিঃশ্বাস নিতে থাকলো। ঝড়ের সময় একজন মিলিটারি সুবেদার ও ৩ জন রাজাকারের একটি দল ছুটতে ছুটতে সফদরউল্লাহর চালাঘরে এসে উঠেছিল। সফদরউল্লাহ বাড়িতে ছিল না। ছেলে মেয়েদের গ্রাম থেকে দূরে সরিয়ে নেওয়ার কোনো ব্যবস্থা করা যায় কিনা এ নিয়ে সে আলাপ করতে গিয়েছিল জয়নাল মিয়ার সঙ্গে। ওরা সফদরউল্লাহর ঘরে ঢুকেই টর্চ টিপল। সেই টর্চের আলো পড়ল জড়সড় হয়ে বসে থাকা সফদরউল্লাহর স্ত্রী ও তার ছোট বোনের মুখে। ছোট বোনটির বয়স 12। মিলিটারি সুবেদার মুগ্ধ কণ্ঠে বলল, এরকম সুন্দর মেয়ে সে কাশ্মীরেই শুধু দেখেছে। বাঙালিদের মধ্যে এরকম সুন্দর সে দেখেনি। সে খুবই সহজ ভঙ্গিতে এগিয়ে এসে 12 বছরের মেয়েটির বুকে হাত রাখল। ঝড়ের জন্য এই দু বোনের চিৎকার কেউ শুনতে পেল না। মেয়েদের গ্রামের বাইরে পাঠিয়ে দেওয়ার ব্যাপারে জয়নাল মিয়ার অভিমত হলো, এর কোনো দরকার নেই। হিন্দু মেয়েদের কিছুটা ভয় থাকলেও থাকতে পারে, কিন্তু মুসলমান মেয়েদের কোনো ভয় নাই। জয়নাল মিয়া দৃঢ় স্বরে বলল, মুসলমানের শরীরে এরা হাত দেয় না। এই গ্রামে যে 3টা মানুষ মারা গেছে, এর মধ্যে মুসলমান কেউ আছে? তোমরা আছে? কথা খুবই সত্যি। জয়নাল মিয়া নিচু স্বরে বলল, মুসলমানের সঙ্গে ব্যবহারও খুব বালা। মীর আলী চাচারে মেজর সাহেব সালাম দিছে। বিশ্বাস না হইলে জিগাইয়াও। এই কথাটিও সত্যি। তবু মতি বলল, ঘরের মেয়ে ছেলেরা বড় অস্থির হইয়া পড়ছে। জয়নাল মিয়া দৃঢ় স্বরে বলল, রাইত দুপুরে এইভাবে টানাটানি করার কোনো দরকার নাই। যাও, তোমরা বাড়িতে গিয়ে আল্লাহ খোদার নাম নাও। ফি আমানিল্লাহ। ভয়ের কিছু নাই। যে অল্প কজন এসেছিল তারা ঝড়ের মধ্যেই চলে গেল। ঝড় থামবার পর জয়নাল মিয়ার কাছে খবর এলো, মেজর সাহেব তার সঙ্গে দেখা করতে চান। সে যেন দেরি না করে। জয়নাল মিয়া ভীত স্বরে বলল, যাও, গিয়া বলো আমি আসতাছি। বাঙালি রাজাকারটি বিরক্ত মুখে বলল, আমার সাথে চলেন, সাথে যাইতে বলছে। সফদরউল্লাহর বাড়ির সামনে এসে জয়নাল মিয়ার মনে হলো ভেতরের বাড়িতে মেয়ে ছেলে কাঁদছে। সফদরউল্লাহ উঠানে বসে আছে। জয়নাল মিয়া জিজ্ঞেস করলো, কি হয়েছে? সফদরউল্লাহ জবাব দিল না। কান্দে কে? সফদরউল্লাহ সেই প্রশ্নেরও জবাব দিল না। সঙ্গে রাজাকারটি জয়নাল মিয়ার পিঠে ঠেলা দিয়ে বলল, তাড়াতাড়ি হাঁটেন,